Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহিনী। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের সকলকে স্বাগত। গল্প আপনাদের যদি ভালো লাগে বন্ধুরা অনেক অনেক লাইক, শেয়ার আর কমেন্টস করুন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। ও হ্যাঁ, আপনার কাছে যদি স্বরচিত গল্প থাকে তাহলে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান। আমরা সেটা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। শুরু করব আমাদের আজকের গল্প। পার্থ চট্টোপাধ্যায় রচিত মধ্যরাতের আতঙ্ক। গল্পের বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সৌমিত্র, সুমিতা, সুব্রত, অরূপ এবং সুদীপ্ত। গল্প মধ্যরাতের আতঙ্ক। আমার নাম সন্দীপ মুখার্জি। 15 বছর পরে আবার আমি গ্রামে যাচ্ছি। 15 বছর আগে আমেরিকায় পড়াশুনো করতে গিয়েছিলাম। আমি আমার গ্রামের কলেজ থেকে ফিজিক্স নিয়ে বিএসসি পাশ করি। ফার্স্ট ক্লাস পেয়েছিলাম, কিন্তু নম্বর ছিল নিচের দিকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারিনি। অন্য ইউনিভার্সিটিতে চান্স পেতাম। যাদবপুর তো আমায় বেশ খাতির করে নিতে চেয়েছিল, কিন্তু মনটা খুব ভেঙে গিয়েছিল। ঠিক করেছিলাম যদি পড়তেই হয় কোনো ভারতীয় বিশ্ববিদ্যালয়ে আর পড়ব না, আমেরিকায় চলে যাব, নেদেন পক্ষে অস্ট্রেলিয়া। আমি একটা স্কুলে চাকরি পেয়ে গিয়েছিলাম। অবশ্য স্কুলটি বোর্ডের অনুমোদিত ছিল না, তাহলে আমি কিছুতেই সে চাকরি পেতাম না, কারণ আমি তো রাজনীতি করি না। আমি পড়াশুনো নিয়েই ব্যস্ত থেকেছি চিরকাল। তাছাড়া আমার বাবা নেই, দাদার আশ্রয়ে আছি। নিজের পড়ার খরচটা চালানোর জন্য টিউশনি করতে হতো। এর মধ্যে আর রাজনীতি করার সময় বা কখন। আমি স্কুলের চাকরিটা নিয়েছিলাম বটে, কিন্তু ভেতরে ভেতরে জিআরই দিয়ে আমেরিকা যাওয়ার জন্য তৈরি হতে লাগলাম। মা আমাকে বলতেন, তুই ঠিক পাশ করে যাবি, দেখিস, আমার কোল খালি করে চলে যাবি, আর তোর সঙ্গে আমার দেখাই হবে না। তবে তবে তুই যেখানেই থাকিস না কেন, তোকে আমি আশীর্বাদ করছি। ঠিক ঠিক তোর ভালো হবে। তুই কত কষ্ট করে লেখাপড়া শিখেছিস। তোর বাবা যখন মারা যায় তুই তখন ক্লাস 7-এ পড়িস, আর তোর দাদা সবে বিএ পাশ করেছে। তারপর কত কষ্ট করে তোকে পড়তে হয়েছে। পরীক্ষার ফি দিতে পারেনি বলে তোকে হেডমাস্টার পরীক্ষার হল থেকে তাড়িয়ে দিয়েছিল। সে কি আমি ভুলবো? মা মা কোথায় আমেরিকা আর কোথায় আমাদের গ্রাম? এখনো তো পরীক্ষাই দিলাম না। জিআরই কিন্তু খুব শক্ত পরীক্ষা মা, কত ছেলে বারবার দিয়েও পায় না। সে হোক, সবাই তো আর তোর মতো ওই ফার্স্ট ক্লাস ওটা পায় না। না, মায়ের ধারণা আমি ভারতের সবচেয়ে মেধাবী ছেলে। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এদিকে ভর্তি হতে পারলাম না। এই সমস্ত ফার্স্ট ক্লাস দিয়ে আমি কি ধুয়ে খাবো নাকি? কিন্তু মাকে সে কথা বোঝাই কি করে? আমি আমেরিকার 4-5টা বিশ্ববিদ্যালয়ে চিঠি লিখলাম।
এর মধ্যে গোটা তিনেক বিশ্ববিদ্যালয়ে ফর্ম পাঠালো আর বলল যে জিআরই স্কোর দিয়ে ফর্ম পাঠালে তারা আমার আবেদন বিচার করে দেখবে। এরই মধ্যে গ্রামে কিভাবে যেন রটে গেল যে আমি আমেরিকা যাচ্ছি। আমার স্কুলের ভূগোলের মাস্টার মশাই রবীনবাবু, তিনি তো বললেন, সন্দীপ, তুমি নাকি আমেরিকায় পড়তে যাচ্ছ? কনগ্রাচুলেশনস। নমস্কার নেবেন স্যার, আসলে আমি চেষ্টা করছি, এখনো কিছুই ঠিক হয়নি, সবেই তো জিআরআই দিয়েছি। তুমি পাশ করে যাবে, খুব ভালো খবর সন্দীপ। কোন ইউনিভার্সিটিতে পড়বে ঠিক করেছো? আগে 3 জায়গায় অ্যাপ্লাই করব। আমার ইচ্ছা চিকাগো। চিকাগো নয়, শিকাগো। লেক মিশিগানের ধারে সুন্দর শহর, স্বামীজির নামের সঙ্গে জড়িয়ে আছে। ঠিক আছে, যাওয়ার আগে একবার দেখা করো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই স্যার। খবরটায় সবচেয়ে বেশি অভিমান করলো সুতপা। ভট্টাচার্য পাড়ায় ওদের বাড়ি। আমার বন্ধু অশোকের বোন, আমার প্রাণের বন্ধু বলতে ওই অশোক। ওদের বাড়িতেই রাত দিন আমার ওঠা বসা। সুতপা এবার 3rd ইয়ারে উঠেছে, সংস্কৃত অনার্সে ভর্তি হয়েছে। ওকে ছোটবেলা থেকেই দেখছি। আমার এই জিআরই পরীক্ষা দেওয়ার ব্যাপারটা বিশ্রীভাবে রটে গেল কিভাবে সেটাও জানি না। সম্ভবত বৌদি রটিয়ে দিয়ে থাকবে। গ্রামের মধ্যে তো আর কারো কোনো কথা গোপন থাকে না। কিন্তু আমি অশোককে পর্যন্ত বলিনি, সুতপাকেও নয়। যদিও সুতপাকে আমি মনের আমার সমস্ত কথাই বলতাম। সুতপা কি আমার বন্ধু? না, সে অর্থে তো নয়। তার সঙ্গে দেখা আর কথাবার্তা হতো নানান ফাঁক করে, কোনো নির্দিষ্ট নিয়ম মেনে নয়। আমরা দুজনেই দুজনকে খুব পছন্দ করতাম। দুজনের প্রতি একটা শ্রদ্ধা আর সম্ভ্রম বোধ ছিল। অবশেষে জিআরইতে পাশ করলাম। মোটামুটি বেশ ভালো স্কোরই বলা যায়। শিকাগো বিশ্ববিদ্যালয় জানালো আগামী সেশনেই আমাকে তারা ভর্তি করে নিতে পারে, আমি যেন চলে আসি। আমার জন্য তারা একটা অ্যাসিস্ট্যান্টশিপেরও ব্যবস্থা করে দেবে। তবে 31শে আগস্টের মধ্যে চলে যেতে হবে। আর এটা মে মাস, হাতে আর মাত্র মাস কয়েক। কিন্তু প্লেন ভাড়া আর আনুষঙ্গিক ফরেন এক্সচেঞ্জ মিলে আমার প্রায় 30,000 টাকার মতো দরকার। দাদার কাছে গিয়ে বললাম। দাদা বললেন, সবই তো বুঝলাম, তুই আমেরিকা যাবি শুনে আমার ভীষণ আনন্দ হচ্ছে, কিন্তু 3,000-4,000 বেশি আমি দিতে পারবো না। তুই বরং ব্যাংক লোনের চেষ্টা কর, আমি গ্যারেন্টার থাকব। কিন্তু ব্যাংক লোন পাবার তো নানা ঝামেলা। কার কাছে আর মনের দুঃখ খুলে বলবো? বুঝলাম আমার যাওয়া ভাগ্যে নেই। অশোককে সে সমস্ত কথা সব বললাম। অশোক বলল, তুই কিন্তু আমাকে একদিনও বলিসনি যে তুই যাচ্ছিস। আরে বাবা, আমি চান্স পাবো কিনা তাই তো জানতাম না। কোন ভরসা বলতাম বলতো? গ্রাম শুদ্ধ সব লোক জানে। আরে বাবা, সেটা গুজব হিসেবে জানে। সত্যি ঘটনাটা এখন আমি তোকেই বললাম। সুতপার সঙ্গে দেখা হলো। আজ বেশ গম্ভীর মনে হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, সুতপা, তুমি খুশি হয়েছো তো? তুমি আগে বললে আরো খুশি হতাম। এই তো বললাম। এই তো খুশি হলাম। এই বলেই হো হো করে হেসে উঠল সুতপা, কিন্তু বেশিক্ষণ হাসতে পারল না। দেখি তার চোখে জল। বুঝলাম। বললাম, তোমার খুব কষ্ট হবে আমার জন্য। আমার বয়ে গেছে। আচ্ছা দেখো, আমি তো 3-4 বছরের জন্যই যাচ্ছি। অমন সবাই বলে। সবাই কিন্তু সন্দীপ মুখার্জি নয় সুতপা। আমি আসবো, তোমার জন্যই আসবো। আচ্ছা বেশ। এই কথা শোনার পরেই সুতপা সেখানে দাঁড়ালো না, ছুটে চলে গেল। এদিকে সন্ধে হয়ে আসছিল। শাঁখ বাজার শব্দ ভেসে আসছে। ঝিঝি পোকারা ডাকতে শুরু করেছে। আকাশের পশ্চিম কোণ থেকে সোনালি রেখাটুকু মুছে গিয়ে ধীরে ধীরে কালো ড্রপসিং টেনে দিল কে যেন।
আমি কথা কেন বলেছিলাম আজও আমি জানি না সেটা। আমার তখন 23 বছর বয়স। হঠাৎ করে সেই মুহূর্তে যেন মনে হয়েছিল বিরাট একটা কিছু আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, অথবা আমি ডুবে যাচ্ছি, কাউকে আঁকড়ে ধরে বাঁচতে ইচ্ছা করছে সেই মুহূর্তটায়। টাকা জোগাড় করার জন্য আমি মরিয়া হয়ে উঠেছিলাম। ভাবলাম কলকাতায় গিয়ে কিছু প্রতিষ্ঠানের কর্ণধারদের ধরব। শুনেছি তাদের নাকি এরকম কিছু কিছু ফান্ড থাকে। জীবনে যা কখনো করিনি সেটাই করলাম। স্থানীয় এমএলএর সঙ্গে দেখা করে তাকে একটু গ্যাস দিয়ে তার কাছ থেকে একটা ভালো রকমের সুপারিশপত্র লিখিয়ে নিলাম। রোজ ভোরের ট্রেনে বেরিয়ে যেতাম আর ফিরতাম শেষ ট্রেনে। একদিন অশোক হঠাৎ করে বলল, বাবা তোকে একটু দেখা করতে বলেছেন। অশোকদের বাড়ির অবস্থা ভালো। তার বাবা রতন জেঠু জমিদারের নায়েব ছিলেন। নিজেও এখন কিছু ছোটোখাটো ব্যবসা করেন। সম্প্রতি পুকুর আর জলাশয় লিজ নিয়ে মাছ চাষ শুরু করেছেন। শুনেছি মৎস্যমন্ত্রীর সঙ্গেও নাকি তার একটু দহরম মহরম আছে। রতন জেঠুর সঙ্গে দেখা করতেই তিনি আমায় বেশ খাতির করে বসালেন। আমি প্রণাম করতেই একেবারে বুকে জড়িয়ে ধরলেন। বললেন, তুমি আমাদের গ্রামের গর্ব। এই গ্রাম থেকে এর আগে অনেকে ইমিগ্রেশন নিয়ে বিদেশে গিয়েছে, কিন্তু তুমি সর্বপ্রথম স্কলারশিপ নিয়ে যাচ্ছ। এ কথার কোনো জবাব আমি দিতে পারলাম না। তারপরে আবারও বললেন, অশোকের কাছে শুনলাম তোমার নাকি টাকার জোগাড় হয়নি। আগে হ্যাঁ, লোন স্কলারশিপের জন্য চেষ্টা করছি। কত টাকা তোমার দরকার? তা অন্তত 30,000। এখনই টিকিট না কাটলে শুনছি তো সিজন টাইমে নাকি বুকিং পাওয়া যাবে না। এয়ার ইন্ডিয়াতে গিয়েছিলাম, তারাই এগুলো বলল। তুমি তো বছরখানেক চাকরি করলে। হ্যাঁ, কিন্তু আমেরিকার চিঠিপত্র, জিআরই ফিজ, বইপত্র কেনা, অনেক খরচ। তাতেই আমার সামান্য যা সঞ্চয় সবটাই বেরিয়ে গেল। প্রাইভেট স্কুলে পড়াতাম তো, 1,500 টাকা মতো মাইনে পেতাম। তোমাকে একটা কথা বলি সন্দীপ। আগে কথাটা অন্যভাবে নিও না। 20,000 টাকা যদি তোমাকে আমি লোন দিই। আপনি দেবেন? হ্যাঁ, তুমি শোধ করে দিও। আমার অবস্থা লোকে যেমন বলে তেমন নয়। যে ব্যবসা করি তা ব্যাংকের টাকায়। তবু সুতপার বিয়ের জন্য কিছু টাকা আমি আলাদা করে রেখেছিলাম, তা থেকেই তোমাকে দেব। কিন্তু সুতপার বিয়ে দেবেন না? ফসকরি কথাটা বলে ফেললাম। রতন জেঠু বললেন, বিয়ে বললেই তো হয় না বাবা। তাছাড়া ওর পড়াশুনোর খুব ইচ্ছে। হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে। ওর কিন্তু ইকোনমিক্স, হিস্ট্রি এগুলোতে ভালো নম্বর ছিল, কিন্তু গো ধরল সংস্কৃত পড়বে। আমি বাধা দিইনি। চাকরি বাকরির যা অবস্থা, পড়াশুনোর জন্যই পড়াশুনো। তুমি ফিজিক্সে ফার্স্ট ক্লাস পেয়েও চাকরি পেলে না। সবারই একদর। একটা ডিগ্রি নিয়ে কথা। ওর MA পড়া শেষ হতে হতেই তুমি ফিরে আসবে। সুতরাং টাকা আমার মার যাবে না। আমি যেন সেই মুহূর্তে হাতে একেবারে আকাশের চাঁদ পেলাম। ঈশ্বর যে আমার উপরে এতটা সদয় হবেন তা বুঝতে পারিনি। এত সহজে সব কিছু সমাধান হয়ে যাবে তাও ভাবিনি। আর সেই মুহূর্তে আমি বেশ ভাবপ্রবণ হয়ে উঠলাম। আমি বললাম, জেঠু, সুতপার বিয়ে নিয়ে আপনি ভাববেন না, ওটাকে আপনি আমার ওপরেই ছেড়ে দিন। রতন জেঠু একটু অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালেন, যেন কিছু একটা বোঝবার চেষ্টা করছেন অথচ পারছেন না। তিনি কোনো কথা বলতে পারলেন না। কিছুক্ষণ পর আমাকে বললেন, নিজের মেয়ে বলে বলছি না বাবা, ছেলে মেয়ে দুজনেই আমার অন্যরকম। অশোক অবশ্য লেখাপড়ায় এত ভালো নয়, ওকে ব্যবসায় ঢুকিয়ে দিয়েছি। কিন্তু আজকালকার ব্যবসা প্রতি পদে ঘুষ না খাওয়ালে চলে না। ব্যাংক থেকেও কিছু বন্দোবস্ত না থাকলে টাকা বার করা কঠিন হয়ে পড়ছে। সৎ অফিসার হাতে গোনা যায়। সব পার্টির ফান্ডে চাঁদা, মোস্তানদের মাসোহারা, পুলিশের নিত্য প্রণামী, সবাইকে সন্তুষ্ট করে এই কম্পিটিশনের বাজারে অশোকের মতো সরল ছেলে কিভাবে যে টিকবে আমি জানি না। তবু সে তো ব্যবসায় এসেছে, কিন্তু সুতপা ওর মধ্যে নেই। সে পড়াশুনো, সাহিত্য, শিল্প এই জগতেই বাস করছে। শুনলাম এর মধ্যেই সে নাকি কলেজ ম্যাগাজিনের এডিটর হয়েছে।
ওর যা পছন্দ অপছন্দের ব্যাপার, ওর বর খোঁজাও মুশকিল হবে আমাদের। ওর মাকে তো জানো, একেবারে গ্রামের ঘুমটা দেওয়া বউ থেকে গেল এতদিনে, এত বয়সেও। সুতপাকে ওর মতোই চলতে দিন না জেঠু। আমার তো ওকে বেশ লাগে, বেশ মার্জিত, রুচিবান। কিন্তু বাবা, তোমাকে একটা কথা বলি, উদ্বেগ তো আমার থেকেই যায়। আমারও তো বয়স হয়েছে, চাকরি করলে কবে রিটায়ার করে বুড়িয়ে যেতাম। নেহাত ব্যবসার মধ্যে আছি বলেই হঠাৎই কি একটা মনে করে আমি বলে ফেললাম, আপনার যদি আপত্তি না থাকে সুতপাকে আমার হাতে তুলে দিতে পারেন আপনি। আমি তো ফিরেই আসি পিএইচডি করে, তারপরে এই ক্যালকাটা ইউনিভার্সিটিতেই আমি পড়াবো, ওদেরকে দেখিয়ে দেব। যারা আমায় ভর্তি করেনি তারাই আমার পায়ে ধরে ডেকে আনবে একদিন। আমি যা শিখবো তা আমার দেশের ছেলে মেয়েদের কাছে উজাড় করে ঢেলে দেব। যেটা আমি বড় লোক হতে চাই না, সচ্ছলভাবে দিন কেটে গেলেই হলো। আর সে সময় সুতপার মতো কেউ যদি আমার পাশে এসে দাঁড়ায় তো। রতন জেঠু আর থাকতে পারল না, উঠে এসে একেবারে আমাকে বুকে জড়িয়ে ধরল, বলল, সুতপার কি সেই সৌভাগ্য হবে বাবা? যদি হয় তাহলে বুঝবো ওর পড়াশোনা সার্থক। আমরা সবাই তোমার পথ চেয়ে থাকবো। কথাটা ঝোঁকের মাথায় বলে আমি নিজেকেই নিজে প্রবোধ দেওয়ার চেষ্টা করলাম। সুতপা খারাপ কিসে? দেখতে শুনতে তো মন্দ নয়, চালাক চতুরো, ছোটবেলা থেকেই তো ওকে জানি। হ্যাঁ, এইরকম ঘরোয়া মেয়েকেই তো আমার জীবন সঙ্গিনী করা উচিত। সেদিনের ঘটনার পর থেকে সুতপার সঙ্গে আমার মেলামেশাটাও সহজ হয়ে গেছিল। ওদের বাড়িতে আমার খাতিরও বেড়ে গিয়েছিল। রতন জেঠু নিশ্চয়ই ছেলে মেয়েদেরকে জানিয়েছেন আমাদের এই আলোচনাটা। সুতপাও যে খুশি তার মুখ দেখে বুঝতে পারি। আগে আমার সঙ্গে কথা বলার সময় কেমন যেন একটা শঙ্কা বোধ থাকতো, এখন তো সে অকুতভয়, অনেক বেশি ফ্রি। আর শুধু তাই নয়, আমেরিকা যাওয়ার দিন 15 আগে কেনাকাটা করবার জন্য কলকাতায় যাওয়ার দরকার ছিল। আর কথা ছিল অশোক, সুতপা, আমি 3 জনে মিলে যাব। ওই দিনকে অশোক আমাদেরকে কলকাতার এক রেস্টুরেন্টে খাওয়াবে। আমি কখনো কলকাতার কোনো বড় রেস্টুরেন্টে খাইনি তো। কিন্তু যাওয়ার দিন অশোকের কি ব্যবসার কাজ পড়ে গেল। আমি আর সুতপাই গেলাম। যাবার সময় আমি আমার আঙুলের একটা সোনার আংটি, সেটা খুলে সুতপাকে পরিয়ে দিলাম। পোখরাজের আংটি, পৈতের সময় পেয়েছিলাম। একজন জ্যোতিষী বলেছিল আসল সাদা পোখরাজ, এটাকে ধারণ করে রাখুন, আপনার বাধা বিঘ্ন সব কেটে যাবে। আংটিটা পড়েছিলাম ততদিন পর্যন্ত। সুতপা বলল, শকুন্তলাকেও এমনই একটি আংটি দিয়েছিল দুষ্মন্ত। ভাগ্যিস দিয়েছিল। শোনো সুতপা, ধরে নাও আজ আমাদের বিয়ে হয়ে গেল। সাক্ষী থাকলো এই আকাশ ভরা সাদা তুলোর মতো মেঘেরা, গাছের এই পাখিরা, আর এই সবুজ ঘাস, নরম গালিচার মতো সবুজ ঘাস। তার 15 দিনের মধ্যেই উড়ে চলে গেলাম শিকাগোতে। শহরটা অবশ্য তত রোমান্টিক নয়। বিশাল বিশাল বাড়ির মাঝে কলকাতার মতোই সরু সরু রাস্তা। রাস্তা অন্ধকার হয়ে থাকে দিনের বেলাতেই। রাস্তার মাঝখানে সেতু বানিয়ে পাতাল ট্রেন পাতাল ফুঁড়ে সেতুর উপরে উঠে মাথার উপর দিয়ে চলছে। তবে লেক মিশিগানের ধারে চওড়া রাস্তাটা খুবই সুন্দর। শহরে YMCA-তে উঠেছিলাম। দিন 4 কাটিয়ে আরও ভেতরে ইউনিভার্সিটি টাউন হোস্টেলে ডর্ম পেয়ে গেলাম। বিশ্ববিদ্যালয় তো নয়, যেন মহাসম্মেলন। দেশ বিদেশের ছেলেমেয়েরা আসছে। ভোর 6টা থেকে ক্যাম্পাসে ক্লাস শুরু হচ্ছে, চলছে রাত 9টা পর্যন্ত। সারা রাত ধরে লাইব্রেরি খোলা, কোথাও সিনেমা দেখানো হচ্ছে, কোথাও নাটক হচ্ছে। ক্যান্টিন গমগম করছে হাজারখানেক ছেলেমেয়ের ভিড়ে। বুক স্টোর মানে একটা ইলাহি বইয়ের দোকান। লাঞ্চের সময় রোদ্দুরে জোড়ায় জোড়ায় ছেলেমেয়ে বসে আছে। এই কাকে জড়িয়ে ধরে আছে তা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। কোথাও অর্কেস্ট্রা বাজাচ্ছে ছেলেমেয়েরা, কোথাও গিটার নিয়ে কেউ গাইছে আবার ভক্তিবাদী সঙ্গীত। কেউ বক্তৃতায় মুন্ডপাত করছে মার্কিন প্রেসিডেন্টের, ধনতন্ত্রের পতন যে আসন্ন এবং চীন মুক্তি আনবে শোষিত মানুষের দুনিয়ায়, এই নিয়েই চলছে একেবারে ঝাঁঝালো বক্তৃতা। কেউ বসে নেই, নিষ্ক্রিয় হয়ে নেই, হতাশায় ভুগে ভাগ্যকে অভিসম্পাদ দিচ্ছে না কেউ। একটা প্রচণ্ড জীবন স্রোতের মধ্যে আমি 2 দিনেই তলিয়ে গেলাম। বুঁদ হয়ে গেলাম যৌবনের নেশায়।
কিছুদিনের মধ্যেই অধ্যাপকদেরও দৃষ্টি আকর্ষণ করলাম। তাঁদেরই একজন বললেন, মুখার্জি, তোমার উপর আমরা খুব ভরসা করছি। তোমাকে আমরা বিশ্বের সেরা পরমাণু বিজ্ঞানীদের একজন করে তুলব। তুমি পরিশ্রম করো, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সুতপার দীর্ঘ চিঠি পেতাম। অশোক লিখত, মাও লিখত মাঝে মাঝে। আমি প্রথম সুতপাকে বেশ বড় করে চিঠি দিতাম। রাত 12টা-1টায় সব নিঝুম হয়ে গেলে আমি চিঠি লিখতে বসতাম, আর তাতে লিখতাম, আমেরিকায় না এলে আমার জীবন অসম্পূর্ণ থেকে যেত, এই দুনিয়াটাকে আমার জানাই হতো না। উত্তরে সুতপা শুধু লিখত, আমি আমেরিকাকে জানি না, আমি শুধু তোমাকে তোমাকে জানি। তুমি কবে ফিরে আসবে? কিন্তু যত দিন যেতে লাগলো আমার চিঠির দৈর্ঘ্য তত কমতে শুরু করলো। আগে প্রতি সপ্তাহে লিখতাম, তারপর প্রতি মাসে, তারপর 3 মাস অন্তর। কৈফিয়ত থাকতো প্রতি তার চিঠিতেই। পড়াশুনোর বিশাল চাপ। চাপ ছিল, কিন্তু আমার ভেতরে তাগিদও কমে আসছিল। সত্যি কথা বলতে কি, আমেরিকার এই বিরাট ঐশ্বর্য একটা বিরাট অজগরের মতো ধীরে ধীরে আমাকে গ্রাস করছিল। আমি আমার গ্রামের জীবনকে ভুলতে চাইলাম। আমার খোলস থেকে ধীরে ধীরে একটা নতুন মানুষের জন্ম হলো। জেনিফার নামে একটা আমেরিকান মেয়েকে বিয়েও করলাম। জেনিফারের সঙ্গে বিয়ে হওয়ার পর সুতপাকে চিঠি লেখা একেবারে বন্ধই করে দিলাম। আমার টেবিলে ইন্ডিয়া থেকে প্রচুর চিঠি এসে জমা হতো, কিন্তু আমি খুলতাম না, একমাত্র মায়ের চিঠি ছাড়া। মা লিখত, কবে আসছিস? তোর আশায় আমি পথ চেয়ে বসে আছি। পিএইচডি পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে চাকরির অফার এলো বিভিন্ন জায়গা থেকে। জেনিফারকে অবশ্য বলেছিলাম একবার দেশে যাব, মাকে শেষবারের মতো দেখে আসব। সে সময় গিয়ে ওই রতন জেঠুর টাকাটাও ফেরত দিয়ে জানিয়ে দেব যে আমি বিবাহিত। তাঁরা যেন আর আমার প্রত্যাশায় বসে না থাকেন। কিন্তু তার আর দরকার হলো না। দাদা চিঠি এলো, মা মারা গেছেন। মা মারা যাওয়াতে আমার ভারতে যাওয়ার শেষ আকর্ষণটাও চলে গেল। আমি আর ফিরবই না ঠিক করলাম। অন্তত গোটা 30-40 চিঠি আসার পর সুতপার চিঠি আসাও শেষ হয়ে গেল। আমি জেনিফারকে বিয়ে করে ফিলাডেলফিয়াতে চাকরি নিয়ে চলে গেলাম। আমেরিকায় বছর 10 চাকরি করে আমি আর জেনিফার জার্মানিতে একটা চাকরি নিয়ে 2 বছর থাকলাম। তারপর আবার আমেরিকায় ফিরলাম। এবার হনুলুলুতে একটা ভালো চাকরি পেলাম আমরা দুজনে। হনুলুলু খুবই সুন্দর শহর, তাছাড়া আবহাওয়াটাও বেশ মনোরম। আমরা ঠিক করলাম এখানেই কাটিয়ে দেব বাকি জীবনটা। আমাদের এক ছেলে রবিন আর এক মেয়ে অনিতা। বাড়িতে দাদার সঙ্গে আর তেমন সম্পর্ক নেই। দেশের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছেই আমি এখন মৃত। আমার কোনো অতীত নেই। আমি আমেরিকার সিটিজেনশিপ নিয়েছি, তা না হলে যে ডিফেন্সে চাকরি পাওয়া যাবে না। এরকমভাবে 15টা বছর কেটে গেল। আমি একটা আমন্ত্রণ পেলাম। কলকাতায় এবার বিজ্ঞান কংগ্রেস হবে। যদি আমি একটা ভীষণ গুরুগম্ভীর বিষয়ের ওপরে একটু বক্তৃতা দিই, তাহলে উদ্যোক্তারা নাকি বাধিত হবেন। আমার যাতায়াতের ব্যয় কংগ্রেসই বহন করবে। 15 বছর পর কলকাতার কথা মনে হতে এই মুহূর্তে কেমন যেন একটা কান্না এসে গেল। আমি তাড়াতাড়ি করে চোখের জল মুছলাম। জেনিফারকে বলে গেলাম, ডার্লিং, তুমি ক্যালকাটা যাবে? চলো না, দুজনে ঘুরে আসি। কিন্তু জেনিফার বলল, নো, আমার চাকরিতে এখন ছুটি পাওয়া যাবে না। ও তুমি ঘুরে এসো। আমরা এবার খ্রিস্টমাসে বালির দ্বীপে যাব। হ্যাঁ, আর টিনপাসারে আমার একটা সেমিনার আছে, দুজনেই যাব, এটা আমি ঠিক করেছি। ওকে ওকে ডার্লিং। অতএব একাই এলাম।
আর আমি যে আসবো পুরনো কোনো বন্ধু বান্ধবকে সেটা জানাইও নি। অশোক এখন কোথায় কে জানে। সুতোপাড়ো নিশ্চয়ই বিয়ে হয়ে গিয়েছে এতদিনে। সঙ্গে করে 20,000 টাকার মতো ডলার নিয়ে এসেছি। আমি ঋণমুক্ত হতে চাই। এতক্ষণ যা লিখলাম বা বললাম সেটা আমার গল্পের একটা ভূমিকা বলতে পারেন। আসল গল্পটা এইবার শুরু হচ্ছে। অবশ্য আমার আসল গল্পটা খুবই ছোট, তাই একটু বড় মুখবন্ধের দরকার হলো। যাই হোক, কলকাতা বিজ্ঞান কংগ্রেসে আমার পরিচয় ছিল প্রফেসর এস মুখার্জি। আমি এখন খাঁটি আমেরিকান। আমার চেহারার মধ্যে একটা বিরাট পরিবর্তন হয়েছে। আমি ফ্রেঞ্চ কাট দাড়ি রেখেছি, বিরাট জুলপি, মাথায় লম্বা চুল। আমি বাংলা কথা একদমই বলি না, প্রায় বলি না। ইংরেজি বলি, তাও আবার ইয়াঙ্কি উচ্চারণে। আমার মুখে পাইপ থাকে সবসময়, চোখে মুখে একটা উন্নাসিক দৃষ্টি। সাধারণ কোনো মানুষের সঙ্গে কথা আমি বলি না। আর বাঙালিরা এ ধরনের লোককে বুদ্ধিজীবী বলে খাতির করে। আমার ইন্টারভিউ নেওয়ার জন্য 3-4 জন সাংবাদিক এসেছিল। আমি ইচ্ছা করে দুজনের সঙ্গে একটু অভদ্র ব্যবহার করলাম। শুধু স্টেটসম্যান আর আনন্দবাজারকে ইন্টারভিউ দিলাম। কনফারেন্সে যা হয়, হইচই, পার্টি, লোকজনের দেখা সাক্ষাৎ, সব মিথ্যে মিথ্যে একেবারে দুপুর গড়িয়ে গেল। পরদিন অবশ্য আমার ফিরে যাবার কথা, অথচ এরই মধ্যে কলকাতা থেকে আমার গ্রামে অশোকদের সঙ্গে দেখা করে আসবো গিয়ে ভেবেছিলাম। সেটা বুঝি আর হয়ে উঠল না। কলকাতা থেকে ট্রেনে 4 ঘন্টার পথ। আমি হিসাব করে দেখলাম বেলা 3টেয় যদি রওনা হই তাহলে ঘন্টাখানেক কাটিয়ে শেষ ট্রেনে আবার কলকাতা ব্যাক করতে পারবো। যে করেই হোক আজকে যেতেই হবে, না গেলে নয়। আমি হাওড়া স্টেশনে গিয়ে টিকিট কেটে ট্রেনে উঠে বসলাম। কিন্তু লাস্ট 15 ইয়ার্সে আমার দেশে এত পরিবর্তন এসেছে সেটা বুঝতে পারি। ট্রামে, বাসে, ট্রেনে ভিড় অনেক বেড়েছে। তার উপর ঘন্টাখানেক ট্রেন চলার পর হঠাৎ করে দাঁড়িয়ে গেল। শুনলাম রেল লাইন অবরোধ হয়েছে, কি একটা দাবি নিয়ে। মনে মনে তো প্রমাদ গুনলাম। 5 ঘন্টা পরে ট্রেন অবরোধ মুক্ত হলো, আবার চলতে শুরু করল। আমার গ্রামের স্টেশনে এসে যখন ট্রেন পৌঁছলো তখন রাত 1টা। ট্রেন আর মাত্র 3টে স্টেশন যাবে। কামরা ফাঁকা। স্টেশনে নেমে দেখলাম একেবারে ঘুটঘুট অন্ধকার। এই গ্রামে আমি থাকতেই বিদ্যুৎ এসেছিল, আর শুনলাম এখন নাকি কখনো কখনো বিদ্যুৎ থাকে। স্টেশনটারও অনেক পরিবর্তন হয়েছে। দুদিকে প্ল্যাটফর্ম হয়েছে। প্ল্যাটফর্মের ওপর অনেক ইললিগাল, বেআইনি দোকান, ঝুপড়ি দেখলাম। আমাদের বাড়ি স্টেশনের বাঁ দিকে। মায়ের মৃত্যুর পর দাদার সঙ্গে 10 বছর ধরে কোনো যোগাযোগ নেই। দাদা এখন গ্রামে থাকে কিনা তাও জানি না। তবে অশোক নিশ্চয় গ্রামে আছে। বছর 5 আগে নিউ ইয়র্কে আমাদের পাশের গ্রামের একটা ছেলে আমেরিকায় এসেছিল। সে আমাদের পরিবারের সকলকে চেনে, অশোকদেরকেও চেনে। আমি তার কাছে শুনেছিলাম অশোক প্রাইমারি স্কুলে মাস্টারি করে আর রাজনীতি করে। অশোকের বাবা রতন জেঠুর ব্যবসা উঠে গেছে, তিনি এখন রিটায়ার্ড, বাড়িতেই থাকেন। সুতপার কথা জিজ্ঞাসা করতে একটু সংকোচ হলো। হয়তো এই ছেলেটা জানে সুতপা আমার বাগদত্তা ছিল। আমার দাদাকে ছেলেটা চেনে। সে বলল, আপনার দাদা বিয়ে থা করে পৈতৃক বাড়িতেই আছেন, ওই বাড়ি থেকেই হাবড়ায় অফিস করেন। দাদা পাশের গ্রামে বিয়ে করেছেন, একটা বাচ্চাও আছে। বাচ্চাটিরও বয়স বছর 6 হবে। এই সবে স্কুলে ভর্তি হয়েছে। আমি ছেলেটাকে বলেছিলাম, দাদা আমার কথা কিছু বলে? হ্যাঁ স্যার, আমি আমেরিকা যাচ্ছি শুনে আপনার দাদা বলেছিলেন আমেরিকায় আমার ভাই থাকে, কিন্তু তার ঠিকানা জানি না। সে আমাদের চিঠিপত্রও লেখে না। আপনার দাদার বাড়িতে আপনার কলেজ জীবনের একটা ছবি এখনও দেয়ালে টাঙানো আছে, জানেন? আমার মনে পড়ল, যখন বিএসসি পরীক্ষা দিই তখন একটা ফটো তুলেছিলাম। সেটা আমি বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম। দাদা নিশ্চয়ই আছে। আমি ভেবেছিলাম দাদাকে হঠাৎ করে গিয়ে চমকে দেব।
সঙ্গে দাদা, বৌদি আর ভাইপোর জন্য কিছু টুকটাক জিনিসও কিনেছিলাম। তবে আমার দেশে যাওয়ার একমাত্র উদ্দেশ্য ছিল রতন জেঠুকে 20,000 টাকাটা ফেরত দেওয়া। 15 বছর পরে সুদে আসলে ওই টাকা নিশ্চয়ই 3 গুণ হয়েছে। আমি 50,000 টাকা সঙ্গে নিয়ে এসেছিলাম। 50,000 পেলে বৃদ্ধ জেঠু নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন। স্টেশনে কামরা থেকে কাউকে নামতে দেখলাম না। অন্য কামরায় অবশ্য লোকজন কিছু নেমেছিল, কিন্তু তারা সব কোথায় মিলিয়ে গেল। ঘুটঘুটে অন্ধকারে কোনো টিকিট কালেক্টরও আসেনি। ট্রেন ছেড়ে চলে গেল। আমি একা একা রিক্সা স্ট্যান্ডের দিকে হাঁটতে লাগলাম। স্ট্যান্ডে একটাও রিক্সা নেই। কি করব ভাবছি, হঠাৎ মাটি ফুঁড়ে একটা রিক্সা আমার সামনে চলে এলো। উদয় হলো। আরে, চেনা চেনা মনে হচ্ছে। তুমি সন্দীপ না? ঘুরে তাকিয়ে দেখি রিক্সা চালক আমার দিকে তাকিয়ে আছে। মুখে তার খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, মাথায় ফেটটি জড়ানো, কিন্তু গলার স্বর ও চোখের চাউনিতে আমি চিনতে পারলাম কালিদাস। ইয়েস, আমার সঙ্গে পড়তো। ক্লাস 5-এ উঠে পড়াশুনো ছেড়ে দিল। বাড়ির অবস্থা ভালো ছিল না। সে সময় গ্রামে নতুন রিক্সা এসেছিল। কালীপদ রিক্সা কিনে সেই বয়স থেকেই রিক্সা চালাচ্ছে। কিন্তু এটা কেমন চেহারা হয়েছে তার। আমিও বললাম, এই কালিদাস না? চিনেছিস তাহলে? যাক, তা তোকে আমি চিনব না? তুই আমাদের গ্রামের গর্ব। কত বছর পরে এলি বলতো? 15 বছর। ওরে বাস, তোর আশাতে রোজ রাতে রিক্সা নিয়ে বসে থাকি, জানিস? কি বলছিস তুই? আরে বিশ্বাস কর, কদিন ধরেই মনে হচ্ছিল তুই আসবি। আজ শুনলাম ট্রেন অবরোধ হয়েছে, কোনো ট্রেন আর আসবে না, তাই সব রিক্সাওয়ালা চলে গেছে। হ্যাঁ, কিন্তু আমার বিশ্বাস ছিল রে তুই আজ আসবি। হে হে, এই তুই কি করে জানলি আমি ইন্ডিয়া এসেছি? হ্যাঁ, কাগজে দেখেছিস বোধহয়। না রে, আমি কাগজ টাগজ পড়ি না। সেসব তুই বুঝবি না, কেমন করে জানতে পারি সব। আগে জানতে পারতাম না, কিন্তু এখন পারি। হ্যাঁ, এই যে তুই কোথায় যাবি তাও আমার জানা। আমি 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 কোথায় যাব বলতো? ভাবলাম কালিদাস হয়তো বলবে কেন তোর দাদার কাছে, কিন্তু না, ও সেটা বলল না। বলল তুই যাবি রতন জেঠুর কাছে। এবার আমি অবাক হয়ে গেলাম। আন্দাজে ঢিলটা তো ভালোই ছুড়লি। হ্যাঁ, নে নে নে, চল দেখি, চল রতন জেঠু বাড়ি চল দেখি। চল, ওঠ, চল। আমিও রিক্সায় উঠলাম। বললাম, এই বাইরেটা দেখছি কালি একদম বদলে গেছে। আচ্ছা, এই তো সামনে মহিদাদের বাড়ি। হ্যাঁ, এই মহিদা কি করছে বলতো? ও দাদা, মহিদা এখন কলেজে পড়ায় রে। আরে ওই সামনে সামনে কালি, সামনে বড় খোকাদের আম বাগান ছিল না? এসব জমি কবে প্লট করে বিক্রি হয়ে গেছে। দেখছিস না কত বড় বড় বাড়ি হয়ে গেছে। বড় খোকা কলকাতায় থাকে। ওর ভাইকে চিনতিস? আরে ছোট খোকা রে, সমরের বোনের সঙ্গে ওর বিয়ে হয়েছে। দাদার সঙ্গে পথে যে এভাবে দেখা হয়ে যাবে বুঝতে পারি। কালিদাসই বলে উঠল, দেখো দেখো কে এসেছে। ও প্রদীপদা, প্রদীপদা। প্রদীপদা মানে আমার দাদা। আমি একটু রোমাঞ্চিত হলাম। আজ রাতটা রতন জেঠুদের বাড়িতে কাটিয়ে কাল সকালে দাদার কাছে যাব ঠিক করেছিলাম। কিন্তু দাদা এগিয়ে আসতে তাকে দেখলাম একেবারে খালি গা, পরনের ধুতিটা মালকোচা বাঁধা আর কোমরে গামছা জড়ানো। দাদাই বলল, কিছু বলছো কালিদাস? উনি কে? দাদা, দাদা আমি সন্দীপ। আমায় চিনতে পারছো না? সন্দীপ, তুই এই এই অসময়ে? হ্যাঁ, ট্রেন লেট ছিল বলে রাত হয়ে গেল দাদা। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। কিন্তু আমার যে এখন কাজ রয়েছে সন্দীপ। কাজ? এত রাতে? হ্যাঁ, আমার ছেলেটা মানে তোর ভাইপোটা যে কোথায় গেল। ওই পুকুরে চান করতে গিয়েছিল একা একা।
এখনো ফিরলো না। কি বলছো কি তুমি দাদা? স্নান করতে এসেছিল কখন? এই তো সন্ধেবেলায়। তারপর থেকে তাকে খুঁজছি। তুই বরং রতন জেঠুর বাড়িতে গিয়ে আজ রাতটা থাক, কাল আমার বাড়ি আসিস। আমাকে বুড়োকে খুঁজে নিয়ে আসতে হবে। দাদার গলার আওয়াজটা কেমন অসংলগ্ন লাগলো। কি সমস্ত আবল তাবল বলছে দাদা। কালিদাসকে বললাম, এই কালি কালি কালি, দাদার মাথাটা কি খারাপ হয়ে গেছে নাকি বলতো? না রে, দাদা যা বলছে ঠিকই বলছে। ওর একমাত্র ছেলে পুকুর ঘাটে এসে আর ফেরেনি রে। তোর দাদার মানসিক অবস্থাটা বুঝতে পারছিস? এখন সারা রাত ধরে ওকে খুঁজতে হবে। একবার কিছু হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া খুব কঠিন। দাদা তাই রোজ রাতে পুকুর ঘাটে এসে ছেলেটাকে খোঁজে রে। আরে তুই হেয়ালে করছিস কি কালি? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। দাদা কোথায় অদৃশ্য হয়ে গেল? হ্যাঁ, তারপরেই হঠাৎ করে শুনলাম কে যেন বলছে, আরে সন্দীপ যে। দেখি আমার সামনে দাঁড়িয়ে সাদা ধুতি আর পাঞ্জাবি পরা ভূগোলের মাস্টারমশাই রবীনবাবু। রবীনবাবু 15 বছর আগেও যেমন ছিলেন এখনো তেমনই, কিন্তু এত রাতে একটা পিনপিনে আরদির পাঞ্জাবি আর ফাইন ধুতি পরে তিনি কোথায় যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ মাস্টারমশাই, মাস্টারমশাই আপনি এত রাতে? রাতে একটু ঘোরাঘুরি করা আমার স্বভাব বাবা। তুমি কবে এলে? এই তো এইমাত্র এসে পৌঁছালাম। কোন শহরে আছো? শিকাগো না? আগে না, আগে ছিলাম, কিন্তু এখন উচিটা বলে একটা শহরে আছি। কিন্তু মাস্টারমশাই দাদার সঙ্গে না একটু আগেই দেখা হলো। দাদার আমার খুব বিপদ। কেন, তোমার দাদার কি হলো? মনে হলো দাদার মাথাটা খারাপ হয়ে গেছে। দাদার বাড়িতে কোনো বিপদ টিপদ হয়েছিল নাকি স্যার? হ্যাঁ, এত রাতে কেমন একটা উদ্ভ্রান্তের মতো ওই শশীকুণ্ডুর পুকুরের দিকে চলে গেলেন। তুমি ভয় টয় পেলে নাকি সন্দীপ? অনেকদিন পর এসেছো তো। কালিদাস, সন্দীপকে কি ভয় দেখাচ্ছিস নাকি? আজকাল শুনি তুই রাত্রির হলেই অনেক প্যাসেঞ্জারকে ভয় দেখিয়ে বেড়াচ্ছিস। না স্যার, সন্দীপ তো আমার বন্ধু। একসঙ্গে বিষ্টু মাস্টারের পাঠশালায় পড়তাম। ওকে ভয় পাইয়ে দেবো কেন? তবে রতন জেঠুর বাড়ি ওকে নিয়ে যাচ্ছি। আমাকে রতন জেঠু অনেক দিন থেকে বলে রেখেছেন, যদি সন্দীপ কখনো আসে ওনার বাড়িতে যেন আমি নিয়ে যাই। কিন্তু কিন্তু স্যার 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 আপনি এই রাতে এরকম সুন্দর ধুতি পাঞ্জাবি পরে কোথায় কোথায় বেরিয়েছেন? আমি হাঁটতে বেরিয়েছি। এই সময়টা একটু হাঁটি, রাস্তায় লোকজন থাকে না। আরও মজা, আমি হাঁটি জানাজানি হয়ে যাওয়ায় এই সময় বাড়ি থেকে কেউ বেরোয় না। বেরোয় না? কেন কেন বেরোয় না? আপনি থাকেন তো, তাতে অন্যদের কি? দেখো বাপু, আমার ওই হাঁটা চলাই লোকের পছন্দ নয়। তারপর আমি যে ওই তেঁতুল গাছে গিয়ে একটু বসি, সেটাও লোকে পছন্দ করে না। এবার না কেমন আমার গাটা শিরশির করতে লাগলো। এই মাস্টারমশাই কি পাগল হয়ে গেলেন নাকি? ভদ্রলোক কল্পনা নাট্য সমাজে নিয়মিত থিয়েটার করতেন, তাই সবসময় নাটক করেন, পড়ানো নাটকের মতো করে। কিন্তু নাটকে পোনা করা এক কথা, আর আবল তাবল অসংলগ্ন কথা বলা সে তো আর এক কথা। আর সেই মুহূর্তেই ঘটল এক ঘটনা। কে যেন একটা লোক টর্চ হাতে করে দেওয়ানজি বাড়ির দিক থেকে আমাদের দিকে এগিয়ে আসছিল। আর হঠাৎই কালিদাস আর রবীন মাস্টারমশাইয়ের দিকে তাকাতেই লোকটা একেবারে বলেই কেমন অজ্ঞান হয়ে গেল, একেবারে শটান রাস্তার উপরেই পড়ে গেল। লোকটা পড়ে গিয়ে গো গো করতে লাগলো। কালিদাস বলল, ও হলো চাটুর্যে পাড়ার নীলু, ওর ফিটের ব্যামো আছে রে। হঠাৎ দেখি মাস্টারমশাই নেই। আমি কালীকে বললাম, এই কালী কালী মাস্টারমশাই কোথায় রে? কিন্তু কালিদাস আমার কোনো কথার উত্তর না দিয়ে রিক্সাটাকে চালিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে কালিদাস আমাকে অশোকদের বাড়িতে নিয়ে গেল। 15 বছরে বাড়িটা বাইরেটা তেমন কোনো পরিবর্তন চোখে পড়ল না। বাড়ির সামনে এসে মনে হলো বাড়িতে কেউ থাকে না। ভেতরটা একেবারে ঘুটঘুটে অন্ধকার।
বাড়ির সামনের উঠোনে ছোট ছোট জঙ্গল গজিয়ে গেছে। কালিদাস আমাকে নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দরজাটা ধাক্কা দিল। রতন জেঠু, ও রতন জেঠু, অশোক, দেখো গো কে এসেছে। ভেতর থেকে কোনো উত্তর এলো না, কিন্তু কালিদাস এরপরে একটু ঠেলতেই বন্ধ দরজাটা নিজে থেকে খুলে গেল। আমাকে রেখে কালিদাস ভেতরে ঢুকলো। দরজা খুলে ভেতরে যেতেই দেখি সামনেই রতন জ্যাঠা। 15 বছরে লোকটা একদম পাল্টাননি। পরনে ধুতি, গায়ে উত্তরীয় জড়ানো, আর আমাকে দেখেই বললেন, এই যে তুমি এসে গেছো বাবা সন্দীপ। হ্যাঁ, আমি তোমার জন্য খুব চিন্তায় ছিলাম। বিয়ের লগ্ন চলে যাচ্ছে। অশোক, অশোক, আরে সুতোপার বর এসে গেছে, দেখবি আয়। আমি খুব অবাক হয়ে গেলাম। মেয়েকে নিয়ে বোধহয় ভদ্রলোক খুবই উদ্বিগ্ন। সুতপার তাহলে বিয়ে এখনো হয়নি? তাহলে তো এখন তার প্রায় 36 বছর বয়স হবে। না না না, আমাকে বলতেই হবে আমি বিবাহিত। কিন্তু সুতপার সঙ্গে আমাকে যদি এনার জোর করে বিয়ে দিয়ে দেন, হ্যাঁ আমাকে বলতেই হবে যেভাবে হোক আমি বিবাহিত। টাকার বান্ডিলটা ওনার হাতে দিয়ে দিতেই হবে। আমি বললাম, জ্যাঠামশাই জ্যাঠামশাই একটু আমার কথা শুনুন জ্যাঠামশাই। এমন সময় কোথা থেকে একগাদা লোক এসে আমায় ধরল। খুব যে পালিয়েছিলে। এতদিন পর ওরা আমাকে সোজা বাড়ির ভেতরে একটা ঘরে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি অশোক আমাকে বলল, আয় আয়, ভালো আছিস? এসব কি হচ্ছে কি অশোক? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে তোকে বুঝতে হবে না, তুই বিয়েটা চটপট সেরে ফেলতো দেখি। সুতপা কত দিন ধরে অপেক্ষা করছে। কিন্তু অশোক, আমি অনেকদিন আগেই বিবাহিত। হ্যাঁ হ্যাঁ। তার মানে তুই সুতপাকে বিয়ে করবি না? না। কেন? কারণ আমি বিবাহিত। কিন্তু সুতপাকে বিয়ে করবি এই শর্তে তুই বাবার কাছ থেকে টাকা নিয়েছিলি। সেই টাকা আমি সব ফেরত দেবো বলে নিয়ে এসেছি। এমন সময় রতন জেঠু ঘরে ঢুকলেন। এই যে সুতপাকে নিয়ে এসেছি। সুতপা মা, তুমি আর দেরি করো না। কই মালাটা সন্দীপের গলায় পরিয়ে দাও। কয়েকজন সঙ্গে সঙ্গেই পিঁড়ি শুদ্ধ সুতপাকে তুলে একেবারে আমার কাছে নিয়ে এলো। তারপর সুতপাকে বলল, এবার বরের গলায় মালা দিয়ে দাও। দাও দাও দাও। একটা মালা এসে পড়লো আমার গলায়। সবাই আবার বলে উঠল, শুভদৃষ্টি হবে, শুভদৃষ্টি হবে। একটা চাদর আমার মাথার উপর থেকে মেলে ধরলো। আর তারপর আমি তাকালাম সুতপার মুখের দিকে। তাকিয়ে দেখি একটা কঙ্কাল জ্বলন্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি চিৎকার করে চোখ বুজে ফেললাম। আমার আর কিছু মনে ছিল না। যখন জ্ঞান হলো তখন দেখি আমি মাটিতে শুয়ে আছি। একেবারে চঞ্চনে রোদ উঠেছে। আমাকে ঘিরে একদল কৌতূহলী জনতা চারিদিকে ঘিরে আছে। ওরে বেঁচে আছে রে। ওরে কেউ যা। হ্যাঁ, আরে ফণি ডাক্তারকে ডাক, চল। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আমি কোথায়? আপনি এই ভট্টাচার্য পাড়ায় রতন ভট্টাচার্যের বাড়ির সামনে পড়েছিলেন। আরে আমরা তো ভেবে গেছি মার্ডার, কারণ আমাদের এখানে প্রায় মার্ডার হচ্ছে। কিন্তু আপনি কে বলুন তো? চেনা চেনা মনে হচ্ছে। ঠিক এমন সময় ডাক্তারবাবু, মানে ফণি ডাক্তার এলেন। ডাক্তার জেঠুকে দেখে আমি চিনতে পেরেছিলাম। তিনিও আমাকে দেখে বলে উঠলেন, আরে সন্দীপ না, তুমি আমেরিকা থেকে কবে ফিরলে? এখানে কি করে এলে? ডাক্তার জেঠু, কাল রাতে আমার রিক্সাওয়ালা কালিদাস এখানে নিয়ে এসেছিল। আমি রতন জেঠুর কাছে এসেছিলাম, কিন্তু আমাকে দেখে এরা এমন অস্বাভাবিক আচরণ শুরু করে দিল। তুমি কাদের কথা বলছো সন্দীপ? কেন ডাক্তারবাবু? রতন জেঠু, অশোক, সুতপা, এদের কথা। আর আমার মুখে ওদের নাম শুনে একেবারে গুঞ্জন উঠলো চারপাশে। কি বলছে? সকলে মিলে আমাকে পুরো ঘটনাটা বলতে বলল। আমি ধীরে ধীরে সব খুলে বললাম তাদেরকে। ডাক্তারবাবু সব শুনে বললেন, তুমি খুব বেঁচে গেছো সন্দীপ। তুমি যাদের দেখেছো
তারা কেউই আর জীবিত নেই। এমনকি তোমার দাদাও আর বেঁচে নেই। 1978 সালের বন্যায় যমুনা নদীর জল ছাপিয়ে এই সব পাড়া ডুবিয়ে দেয়। সেই সময় গ্রামের 100 লোক মারা যায়। রতন ভট্টাচার্যের এই বাড়ি জলের তলায় ছিল। আমরা অনেক আগে নিরাপদ জায়গায় চলে গিয়েছিলাম বলে আজ বেঁচে আছি। তোমার ভাইপো প্রথম জলে ভেসে যায়। প্রচন্ড বৃষ্টির মাঝে তোমার দাদা তার খোঁজ করতে গিয়ে তলিয়ে যান। ডাক্তারবাবু, ওরা আর কেউ নেই। রতন ভট্টাচার্যের বাড়ি সেই থেকে চাবি দেওয়া পড়ে আছে। ওদের বংশে থাকার মধ্যে আছে রতনের ভাইপো। তারা কলকাতায় থাকে, একবার মাত্র এসেছিল। যাই বলো সন্দীপ, তোমার জন্য সুতপা সারা জীবন অপেক্ষা করে গেছে। অন্যদিকে ব্যবসা পড়ে যাওয়ায় মেয়ের অন্য কোথাও বড় ঘরে বিয়ে দেওয়ার সঙ্গতি ছিল না ওদের। রতন ভট্টাচার্য বিশ্বাস করত তুমি আসবে, ফিরে আসবে একদিন। তারপর থেকে রাত্রির বেলায় ওদের অনেককে গ্রামের লোক দেখেছে। কালিদাসও বন্যার সময় মারা যায়। সেই থেকে কালিদাস স্টেশনে ওত পেতে থাকে রাত্রির যাত্রী আনার জন্য। এমন অবস্থায় গ্রামের সকলেই তাকে দেখেছে, দেখে ভয় পেয়েছে। সেজন্য গ্রামের লোকেরা রাত 10টার পর আর এখন পারতপক্ষে বেরোয় না। তাছাড়া খুন জখম এসব তো হচ্ছেই এইসব সুযোগে। শুনতে শুনতে আমি উঠে বসে তাড়াতাড়ি করে আমার কোটের পকেটে মানিব্যাগে হাত দিলাম। না না, মানিব্যাগ তো অক্ষতই আছে, পকেটে চেকবুকটাও ঠিকঠাক আছে। খুব ধীরে ধীরে আমি উঠলাম। পকেটে 50,000 টাকার একটা চেক তীক্ষ্ণ কাঁটার মতো আমাকে বিঁধতে লাগলো। উনি ডাক্তার জেঠুর বাড়ি বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া সেরে দুপুরের ট্রেনে কলকাতায় ফিরে যাচ্ছি। জানি না আর ভারতে আসবো কিনা। যদি আসি তাহলে আমার এই গ্রামে আর নয়। দাদার ছেলের মৃত্যু হলেও বৌদি এখনো গ্রামেই থাকেন। তার সঙ্গে দেখা করে তাকে কিছু টাকা হাতে দিয়ে এসেছি। বৌদির মুখেই শুনলাম কিভাবে বন্যার জলে আমার ভাইপো আর দাদা দুজনেই ভেসে গেল। বৌদিও ভেসে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত কোনোভাবে একটা গাছ ধরে বেঁচে গেছে। আর এই 50,000 টাকা মেয়েদের স্কুলে দান করে দিয়েছি। শুনছিলেন পার্থ চট্টোপাধ্যায় রচিত মধ্যরাতের আতঙ্ক। গল্পের বিভিন্ন চরিত্রে রূপদান করেছে সন্দীপ, সূত্রধর, সুব্রত, রবীনবাবু, রতন জেঠু এবং বিদেশি অধ্যাপক সৌমিত্র, মা সুতপা এবং জেনিফার, সুমিতা, অশোক, প্রদীপ, ডাক্তারবাবু, সুদীপ্ত, গ্রামের ছেলে কালিদাস এবং নীলু, অরূপ। গল্পের সম্পাদনা এবং পরিচালনা অরূপ দাস। মিউজিক অ্যান্ড স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।